হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বোম্বো এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি ম্যাম। আমরা ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই বইটার একটা নতুন সেশন শুরু করেছিলাম, যার ফার্স্ট টপিকটা অলরেডি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। আজকে আমরা সেকেন্ড টপিকটা করব, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। যারা এখনও ফার্স্ট টপিকটা দেখোনি তাদেরকে আমি বলবো, তাদেরকে আমি সাজেস্ট করব যে ফার্স্ট টপিকটা অবশ্যই দেখে এসো, তারপর এই টপিকটা দেখো, কারণ প্রত্যেকটা টপিকই কিন্তু লিঙ্কিং, একটার সাথে একটা লিঙ্ক করা। তাই আগের টপিকটা যদি না পড়ে আসো, না বুঝে আসো, তবে কিন্তু টপিক 2টা বুঝতে একটু অসুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। ফার্স্টেই আমরা একটা কুইক রিভিশন করে নেব আগের দিনের পড়ার। আমরা আগের দিন যেই অবধি পড়েছি সেটা হচ্ছে কি গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1935। এই অ্যাক্ট অনুযায়ী আমরা কি দেখেছিলাম যে ইন্ডিয়া অল ইন্ডিয়া ফেডারেশন হতে চাইছিল, কিন্তু হতে পারছিল না, কারণ প্রভিন্সেস এবং প্রিন্সলি স্টেট দুজনকেই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়ান 35 অনুযায়ী প্রভিন্সিয়াল অটোনমি মানে ব্যক্তি স্বাধীনতা, পূর্ণ ব্যক্তি স্বাধীনতা কিন্তু আমরা পেয়ে গেছিলাম, কিন্তু প্রিন্সলি স্টেটের ওপরে যেই অধীনতামূলক মিত্রতা নীতি ব্রিটিশরা চাপিয়ে দিয়েছিল, যেই চুক্তিটা সাইন হয়েছিল, তার জন্য প্রিন্সলি স্টেটরা কিন্তু রাজি হতে পারছিল না। তাই প্রতিবারই তারা বলছিল নো, যার জন্য অল ইন্ডিয়া ফেডারেশন হতে পারেনি। কিন্তু এই অ্যাক্ট থেকে আমরা প্রভিন্সিয়াল অটোনমিটা পেয়ে গেছিলাম। আর কি হয়েছিল, আমি আগের দিন তোমাদের একটা রোড ম্যাপ বুঝিয়েছিলাম, সেটা যদি মনে থাকে মনে থাকবে যে ইন্ডিয়া কলোনাইজেশন ছিল, অর্থাৎ কলোনি ছিল, মানে পলিটিক্যালি এবং লিগালি ইন্ডিয়াকে ব্রিটিশরা গ্র্যাপ করে রেখেছিল। তো সেই জায়গা থেকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্সের পথে হাঁটবো, তার মাঝখানে আমাদের একটা জায়গায় ডোমিনিয়ন হতে হবে, মানে এই যে পলিটিক্যাল এবং লিগালি ব্রিটিশরা আমাদের গ্র্যাপ করে রেখেছিল, সেই গ্র্যাপ থেকে আমাদের মুক্ত হতে হবে। তার মানে আমাদের ডমিনিয়ন হতে হবে। ডমিনিয়ন মানে কি, আমাদের পলিটিক্যালি এবং লিগালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। যার জন্য আমাদের কি লাগবে, যার জন্য আমাদের ওন কনস্টিটিউশন লাগবে। ওকে, তো দেখা যাক এবার আমরা কি করে ডমিনিয়ন পাওয়ার গেইন করে ইন্ডিপেন্ডেন্ট হব। এবার আমরা শিখবো যে এবার আমরা কনস্টিটিউশন তৈরি হওয়ার দিকে কিভাবে হাঁটবো। ওকে, আচ্ছা, এই অবধি আমরা প্রভিন্সিয়াল অটোনমি পেয়ে গেছি গভর্নমেন্ট অ্যাক্ট ইন্ডিয়ান 35 অনুযায়ী। এবার আমাদের ডমিনিয়ন হতে হবে। ডমিনিয়ন হতে লাগবে কি, কনস্টিটিউশন। সাথে সাথে আমরা কনস্টিটিউশনের দাবি জানিয়ে ফেলি। 1934-এ এম.এন. রয় ইনি আমাদের একটা ডিমান্ড করে ফেলেন ইন্ডিয়ার জন্য। ইনি কি ডিমান্ড করে ফেলেন ইন্ডিয়ার জন্য? ইনি ডিমান্ড করে ফেলেন ওন কনস্টিটিউশন। এনার দাবিকে সম্মতি জানিয়ে 1935-এ অফিসিয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিমান্ড করে বসে। ঠিক তারপরেই 1938-এ জওহরলাল নেহেরু কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে ইলেক্টেড করার দাবি জানায়। কিসের বেসিসে? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির বেসিসে, মানে ভোট দানের মাধ্যমে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে। এই দাবি জানিয়ে 1938-এ জওহরলাল নেহেরু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে আবার দাবি জানায়। এরপরে কি ঘটনা ঘটে? এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে। 1940-তে ইউরোপে একজন আসে যার নাম হলো হিটলার। এই হিটলার কি করে? হিটলার ব্রিটিশদের ওপর আক্রমণ করে, যেটা আমরা ওয়ার অফ ব্রিটেন নামে জানি। এই সময় ভাইসরয় লর্ড লিনলিথগাও, এখানে আমি ভাইসরয়ের নামটা লিখিনি, তোমরা লিখে নেবে, লর্ড লিনলিথগাও, ইনি কি করে, ইনি ইন্ডিয়ানদের জন্য একটা অফার দেন। কি অফার? এটা কিন্তু জামা কাপড়ের অফার নয়, এটা এমন একটা অফার। তিনি বলে যে এই যে ব্রিটিশদের সাথে হিটলারের যুদ্ধ চলছে, এই সময়টা যদি ইন্ডিয়ান আমাদের সাপোর্ট করে দেয়, তবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরই আমরা ইন্ডিয়ানদের ডিরেক্ট ডমিনিয়ন পাওয়ার দিয়ে দেব। ডমিনিয়ন পাওয়ার মানে কি, একটু আগেই বোঝালাম, পলিটিক্যালি এবং লিগালি ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা এতদিন ধরে চেয়ে এসেছি। এতগুলো অ্যাক্ট পাস হয়েছে যার জন্য আমরা কখনো পাইনি। সেই ডমিনিয়ন, ইন্ডিয়ার সেই কাঙ্ক্ষিত ডমিনিয়ন পাওয়ারটা এবার কিন্তু দিতে রাজি হয়ে গেল আমাদের ভাইসরয়। তো এই যে ডিমান্ডটা ফাইনালি ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাকসেপ্টেড হলো, এই জায়গাটাকেই আমরা বলবো আগস্ট অফার অফ 1940। ওকে,
এবার এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, অগাস্ট অফার 1940-তে কিন্তু এই যে ডমিনিয়ন পাওয়ারটা ইন্ডিয়া পাবে সেটা কোনো খাতা কলমে কোনো লেখা হয় না। এবার এই অফারটাকে ফর্মালাইজ করার জন্য, খাতা কলমে লেখার জন্য ক্রিপস মিশন 1942 এই আসে। এবার এই ক্রিপস মিশনে কি হয়, ক্রিপস মিশনে ইংল্যান্ডের পিএম স্যার উইনসন চার্চিল তিনি ক্যাবিনেট মিশন থেকে 3জন মেম্বার পাঠান, যার মধ্যে স্ট্যাফোর্ড ক্রিপস একজন, আর দুজন কে এভি আলেকজান্ডার অ্যান্ড প্যাথিক লরেন্স। এরা এসে কি করে, তারা এসে বলে আমরা অগাস্ট অফারটাকে ফর্মালাইজ করতে চাই, মানে বিধিবদ্ধ করতে চাই, আর কি করতে চাই, আর আপনাদের ইন্ডিয়ানদের একটা ডমিনিয়ন পাওয়ার এবং তাদের ওন কনস্টিটিউশনও দিয়ে দিতে চাই। কিন্তু কিন্তু আমাদের একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? কন্ডিশন হচ্ছে গিয়ে মুসলিম এবং কংগ্রেস দুজনকেই এই ডমিনিয়ন যে পাওয়ারটা আমরা দিচ্ছি সেটাকে দুজনকেই অ্যাকসেপ্ট করতে হবে। কংগ্রেসরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে, কারণ কংগ্রেসদের দাবি ছিল ওদের আনডিভাইডেড ইন্ডিয়া, তারা বিভাজন চাইতো না। তো কংগ্রেস খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে। প্রবলেম ক্রিয়েট করে মুসলিম লীগের তরফ থেকে জিন্না বলে না, আমি রাজি হব না, আমার সেপারেট ইলেক্টোরেট চাই, আমার সেপারেট পাকিস্তান চাই। সো এই প্রপোজালটা জিন্নার তরফ থেকে মুসলিম লীগ রিজেক্ট করে দেয়, যার ফলে কি হয়, যার ফলে ক্রিপস মিশন ফেলিয়ার হয়ে যায় এবং তারা লন্ডনে চলে যায়। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, গান্ধী দেখেছিল এই পুরো ঘটনায়, গান্ধী খুব রেগে যান। কেন রেগে যান? ব্রিটিশরা আমাদের ব্রিটিশরা আমাদের প্রমিস করেছিল যদি আমরা ব্রিটেনের যুদ্ধে, হিটলারের বিরুদ্ধে যে ব্রিটেনের যুদ্ধটা হচ্ছে সেই সময় ইন্ডিয়ানরা যদি সাহায্য করে দেয়, যুদ্ধ শেষ হতেই কিন্তু তারা আমাদের ডমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেবে। কিন্তু এই যে কন্ডিশনের গল্প কিন্তু তখন তারা আমাদের বলেনি, যার ফলে গান্ধী বুঝতে পারে এবার ব্রিটিশরা আমাদের সাথে গেম খেলতে শুরু করেছে। তাই তার প্রতিবাদে তিনি কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন মুভমেন্ট লঞ্চ করে, যার খুব ইম্পর্টেন্ট স্লোগান আশা করি সবাই জানো, কারো অর মারো, ডু অর ডাই, করো অথবা মরো। তো এই মুভমেন্টটা উনি স্টার্ট করে এই রিটালিয়েশন হিসাবে, এর প্রতিবাদ হিসাবে। ওকে, এই মুভমেন্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছিল এবং এই মুভমেন্টটা ব্রিটিশদের ইকোনমিক্যালি অনেকটা বিপর্যয় ঘটিয়ে দেয়। নেক্সট কি হয় দেখো, এবার আমরা তো থামবো না, আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলির দিকে এগিয়েই যাব। কি হয় দেখো, 1945-এ এবার আমরা হাঁটবো কনস্টিটিউশন অ্যাসেম্বলির দিকে। 1945-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় এবং ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার সাথে সাথেই ইংল্যান্ডরা খুব উইক হয়ে যায়, যার ফলে 1946-এ আবার ক্যাবিনেট মিশন আসে। সেকেন্ড টাইম ক্যাবিনেট মিশন আসে এবং তারাও ইন্ডিয়ানদের জন্য সেম অফার নিয়ে আসে যে আমরা আপনাদের নিজেদের কনস্টিটিউশন এবং ডমিনিয়ন স্ট্যাটাস দিতে চাই, কিন্তু ওই কন্ডিশনটা প্লিজ আপনারা অ্যাকসেপ্ট করে নিন। আবার মুসলিম লীগ সেম কথা বলে, না আমার সেপারেট ইলেক্টোরেট চাই, পাকিস্তান চাই। কিন্তু এইখানে একটা মিরাকেল ঘটে যায়, কোনোভাবে এই সেকেন্ড ক্যাবিনেট মিশন মুসলিম লীগের তরফে যে জিন্না ছিল তাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করিয়ে নেয়, যার ফলে এবার আমরা ফার্স্ট ইলেক্টেড ফর কনস্টিটিউশন অ্যাসেম্বলির দিকে হাঁটতে শুরু করি, যার জন্য জুন মাসে 1946-এর জুন মাসে ইলেকশন স্টার্ট হয়। এবার মনে রাখতে হবে আমাদের এই ইলেকশনটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন ছিল, অর্থাৎ ইন্ডিয়ানরা কোনো রকম ভোটিং রাইট পেত না, শুধুমাত্র প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বাররা থাকতো তারাই শুধুমাত্র এই ভোটিংয়ে যোগদান করতে পারত। তো সেই সময়কার ইন্ডিয়ার যা পপুলেশন ছিল সেই অনুযায়ী টোটাল স্ট্রেংথ দাঁড়ায় কনস্টিটিউশন অ্যাসেম্বলি 389। এই নাম্বারগুলো প্লিজ একটু মনে রেখে দেবে, দরকার হলে খাতায় চার্ট করে নেবে, কারণ এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলির টোটাল স্ট্রেংথ দাঁড়ায় 389, যার মধ্যে 296 এই সিটটা ইলেকশনের জন্য থাকবে এবং প্রিন্সলি স্টেটের জন্য থাকবে 93টা সিট।
তো এবার এই সিটগুলোর মধ্যে প্রতি 10 লাখ পপুলেশনের মধ্যে একটা সিট অ্যালটেড করা ছিল এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য। তাহলে ভেবে দেখো যে এই স্ট্রেংথটা কিভাবে ডিভিশন হচ্ছে। ওকে, তো নেক্সট যেটা আমি বলবো যে এই যে টোটাল স্ট্রেংথটা আমরা দেখলাম 389, যার মধ্যে 296 সিট ইলেকশনের থেকে আসবে এবং 93 সিট আমাদের প্রিন্সলি স্টেটের থেকে আসবে। এবার যখন মানে সিটের জন্য রিজার্ভ করা হলো, এবার যখন আমরা রেজাল্ট দেখব, এই রেজাল্ট অনুযায়ী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা সিটে জিতে যায়, মুসলিম লীগ সিট পায় 73টা, আর আদার্সদের জন্য হয় 15টা সিট। মুসলিম লীগের এই 73 সিট, এই সিটটা মুসলিম লীগের জন্য আশাজনক হয় না, যার জন্য জিন্না খুব দুঃখিত হয় এবং তিনি বুঝতে পারে এবার তার পাকিস্তানে পাওয়ার স্বপ্ন বা সেপারেট ইলেক্টোরেট পাওয়ার স্বপ্ন হয়তো সফল হবে না, যার জন্য তিনি এই মিটিংটাকে বয়কট করেন এবং চলে যান। কিন্তু ইন্ডিয়ানরা তো থেমে থাকার পাবলিক নয়, তারা 9 ডিসেম্বর 1946 এই দিনটায় কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য ফার্স্ট মিটিং ডেকে ফেলে এবং এই মিটিংয়ে 211 জন মেম্বারই প্রেজেন্ট থাকে। এই মিটিং অনুযায়ী কিছু পদ সিলেক্ট হয়, যার মধ্যে ডক্টর সচিদানন্দ সিনহা টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি সিলেক্ট হন। এই টেম্পোরারি প্রেসিডেন্ট, এই ব্যাপারটা কিন্তু আমরা ফ্রেঞ্চ অ্যাসেম্বলি থেকে কপি করেছি। নেক্সট ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি সিলেক্ট হন, H.C. মুখার্জি অ্যান্ড V.T. কৃষ্ণমাচার্য ভাইস প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট হন। এরা কিন্তু জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট হন। আর কে হন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হন ডক্টর B.R. আম্বেদকর। ড্রাফটিং কমিটি কি, এবার চলো একটু বুঝিয়ে দিই। ড্রাফটিং কমিটি হচ্ছে গিয়ে যারা আমাদের কনস্টিটিউশনটাকে ড্রাফট করবে, মানে কনস্টিটিউশনটাকে আমাদের বানাবে যারা, তারা হচ্ছে ড্রাফটিং কমিটি মেম্বার, যার চেয়ারম্যান হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর। এবং এইটা সেট আপ কবে হয়? 29 অগস্ট 1947 এই সময়ে ড্রাফটিং কমিটি সেট আপ হয় এবং এই ড্রাফটিং কমিটি আমাদের যে নতুন কনস্টিটিউশনটা ড্রাফট করে, সেই নতুন যে ড্রাফটিং কনস্টিটিউশনটা সেটা পাবলিশ করে তারা ফেব্রুয়ারি মাসে, 1948 ফেব্রুয়ারি মাসে তারা এই নতুন তারা যে ড্রাফট করেছিল কনস্টিটিউশনটা তারা পাবলিশ করে। নেক্সট, এবার আমাদের সেই কাঙ্ক্ষিত কনস্টিটিউশন তৈরি হয়, যার মধ্যে 395টা আর্টিকেলস থাকে এবং 8টা শিডিউল থাকে। এবার এর যদি আমি সামান্য ব্যাকগ্রাউন্ডে চলে যাই, যে এর কনস্টিটিউশন তৈরি হওয়ার পেছনের একটা ব্যাকগ্রাউন্ড। 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু আমাদের কনস্টিটিউশনের জন্য একটা এম এবং অবজেক্টিভ, আমি যখন তোমাদের কনস্টিটিউশনের প্রত্যেকটা আর্টিকেল বোঝাবো তখন এগুলো আরও ভালো করে বুঝতে পারবে, যে প্রথমেই আমাদের একটা এইমস এবং অবজেক্টিভ রেজলিউশন প্রয়োজন হয়, যেটা নেহেরু অলরেডি এই টাইমে করে দেন 13 ডিসেম্বর 1946। কিন্তু এইটা অ্যাকসেপ্টেড হয় না, এটা অনেক পরে অ্যাকসেপ্টেড হয়। এই যে এই ডেটে যে মিটিংটা হয়, সেই মিটিংয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি কি করে, ইনি মুসলিম লীগের তরফ থেকে জিন্নাকে আবার ডেকে পাঠান তার বয়কট রিমুভ করার জন্য, কিন্তু জিন্না এই মিটিংয়ে আসে না। তাই যেহেতু আমাদের খুব কুইক কনস্টিটিউশনটা তৈরি করতে হবে, তাই 22 জানুয়ারি 1947 এই এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজলিউশন, এই ব্যাপারটা আমরা অন্য জায়গা থেকে অ্যাডপ্ট করিনি। কেন অ্যাডপ্ট করিনি? কারণ জিন্না ঠিক টাইমের মধ্যে আসে না, কিন্তু আমাদের কনস্টিটিউশন জমা দিতে হবে বা কনস্টিটিউশন তৈরি করে ফেলতে হবে, তাই আমরা কুইকলি কি করি, একটা অন্য জায়গা থেকে এই এইমস অ্যান্ড অবজেক্টিভটা অ্যাডপ্ট করে নিই। নেক্সট এবার কি হয় দেখো, আমি কিন্তু ক্যালেন্ডার শিডিউল ধরে করেছি যাতে সিকোয়েন্স ওয়াইজ তোমাদের মনে থেকে যায়। নেক্সট কি হয়, জানুয়ারি মাসের 22 তারিখ 1947 আমরা এইমস অ্যান্ড অবজেক্টিভ কি করলাম, অ্যাডপ্ট করে নিলাম। এবার কি করলাম, ফেব্রুয়ারির 20 তারিখ 1947 ব্রিটিশের প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট অ্যাটলি ইনি একটা ডিক্লারেশন দেন। কি ডিক্লারেশন দেন? ইনি ডিক্লারেশন দেন যে জুন 30, 1948 মধ্যে ব্রিটিশ রুল ইন্ডিয়াতে পুরোপুরি শেষ হয়ে যাবে এবং ম্যাক্সিমাম ইংল্যান্ড, ম্যাক্সিমাম ব্রিটিশরা সেই সময়ের মধ্যে ইন্ডিয়া থেকে চলে আসবে।
তো আমরা এতদিন পর্যন্ত এদেরকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছিলাম, ভারত ছাড়ো, এবং এর আগে অনেক মুভমেন্ট হয়েছে এদের তাড়ানোর জন্য, কিন্তু এতদিন পর্যন্ত এরা যায়নি। বাট এরা নিজে থেকেই যেতে চাইছে, তো সেখানে আমাদের একটু হলেও আনন্দ, একটু হলেও একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। এবং এরা সাথে এটাও বলে যে ইন্ডিয়ার যে যত পাওয়ার, তারা সমস্ত পাওয়ারটা ট্রান্সফার করে দেবে রেসপন্সিবল ইন্ডিয়ান হ্যান্ডসে। ওকে, এবার এর পেছনে তারা একটা গেম খেলতে চেষ্টা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। সেটা হলো যে আমাদের কনস্টিটিউশনটা কিন্তু তখনও রেডি হয়নি। তো তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যেটা করতে চেয়েছিল যে আরও কিছুদিন যদি তাদের পাওয়ারটাকে এক্সটেন্ড করা যায়। ওকে, তো যেহেতু আমাদের ওন কনস্টিটিউশন তখনও রেডি হয়নি, তো যতক্ষণ না আমাদের কনস্টিটিউশনটা পুরোপুরি রেডি হবে, আমাদের তো কিছুকে অ্যাডপ্ট করতে হবে। তো সেই সময়টা যাতে তারা আরেকটু রুল করার জন্য টাইম পেয়ে যায়, তো সেই টাইমটার জন্য তারা এই ডিক্লারেশনটা আগে থেকেই দিয়ে দিয়েছিল। যাই হোক, পরে কি হয়, জুন 3 জুন 1947 লর্ড মাউন্টব্যাটেন চলে আসে, যিনি ছিলেন ফার্স্ট, সেই সময় ভাইসরয় অফ ইন্ডিয়া, মানে বড়লাট ছিল। তিনি এই 3 জুনের মিটিংয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের সামনে জিন্নাকে প্রশ্ন করে যে কি চায় সে আবার তার আগের দাবি জানায় যে তার পাকিস্তান চাই এবং সেপারেট ইলেক্টোরেট চাই। তো এই প্রথম মাউন্টব্যাটেন এই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করেন ফার্স্ট টাইম এভার, এবং এই প্ল্যানটা, মানে এই যে অ্যাকসেপ্ট হলো, এই যে পুরো ব্যাপারটা, এটা লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান বা 3 জুন প্ল্যান বলে পরিচিত। এইটা খুব ইম্পর্টেন্ট, 3 জুন অফ প্ল্যান, এই ডেটটা মনে রেখে দিও, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো এই জুনের প্ল্যান, লর্ড মাউন্টব্যাটেনের যে প্ল্যান, সেইটাকে ইমিডিয়েট এফেক্ট করার জন্য এই প্ল্যানের ইমিডিয়েট রেজাল্ট হিসাবে জুলাই মাসে 18 জুলাই 1947 কি হয়, ব্রিটিশ পার্লামেন্টে আমরা একটা অ্যাক্ট পাস হতে দেখি। এই অ্যাক্টটার নাম কি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। যেই অ্যাক্টে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের দিকে হাঁটতে শুরু করি। চলো দেখে নিন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 আমাদের কি বলা আছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুযায়ী একটা ডেট ঠিক করা হয়, 1947 15 অগস্ট 1947 সালের 15ই আগস্ট এই দিনটা ঠিক করা হয়, যেখানে সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসন ওভার হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, এন্ডেড দ্য ব্রিটিশ রুল। কোন ডেটের থেকে এন্ড হয়ে যাবে, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। এই ডেটটার পর থেকে সমস্ত ব্রিটিশ রুল এন্ড হয়ে যাবে। আর কি হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটো সম্পূর্ণ একটা অটোনমাস বডি হিসাবে থেকে যাবে। তারা নিজেদের কনস্টিটিউশন নিজেরা তৈরি করতে পারবে, তারা ইন্ডিভিজুয়াল ডমিনিয়ন স্ট্যাটাস লাভ করবে। নেক্সট কি হবে, নেক্সট হবে হচ্ছে কি ভাইসরয়, যে ভাইসরয় অফ ইন্ডিয়া, এই গল্পগুলো ছিল, এটাকে সম্পূর্ণ অ্যাবলিশ করে দেওয়া হবে। এখন শুধুমাত্র থাকবে গভর্নর ইন জেনারেল, এবং এই গভর্নর ইন জেনারেলও খুব কম দিনের জন্য থাকবে। যতদিন না পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তান রিপাবলিক হয়ে যাবে, ততদিন পর্যন্ত এই গভর্নর ইন জেনারেল থাকবে, তারপরে তাকেও হাঁটিয়ে দেওয়া হবে। এই গভর্নর ইন জেনারেল থাকার জন্য লর্ড মাউন্টব্যাটেনকেই সিলেক্ট করা হয়। নেক্সট কি দেখবো, নেক্সট আমরা দেখবো যে ব্রিটিশ পার্লামেন্টের এবার কোনো রকম অ্যাক্ট, কোনো রকম আইন আর চলবে না যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনে কনস্টিটিউশন তৈরি করে ফেলছে, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার পর, কনস্টিটিউশন তৈরি করে দেওয়ার ফল, এই ব্রিটিশ পার্লামেন্টের সমস্ত অ্যাক্টকে তারা রিপিল করে দেবে, মানে বাতিল করে দেবে। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট এবং ট্র্যাজিক একটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে ডক্ট্রাইন অফ প্যারামাউন্সি। এই যে জায়গাটা, যেটা প্রিন্সলি স্টেটকে এতদিন আটকে রেখেছিল, অল ইন্ডিয়া ফেডারেশন হতে দেয়নি, এবার এই অল ইন্ডিয়া ফেডারেশনের পথে ইন্ডিয়া হাঁটবে, কারণ ডক্ট্রাইন অফ প্যারামাউন্সি এইটা এবার ব্রিটিশরা নিজে থেকে তুলে নেয় এবং প্রিন্সলি স্টেটকে বলে যে এবার তোমরা নিজেদের পছন্দ মতো জায়গা জয়েন করতে পারো, তোমাদের ইন্ডিয়াতে ইচ্ছে হলে ইন্ডিয়া জয়েন করতে পারো, পাকিস্তান ইচ্ছা হলে পাকিস্তান জয়েন করতে পারো, এবং যদি ইচ্ছে হয় ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারো। ওকে, তো এটা প্রিন্সলি স্টেটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং এর ফলেই কিন্তু আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন হতে আর কোনো সমস্যা হয় না।
আরেকটা কি হয়, আরেকটা লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যতদিন না পর্যন্ত আমাদের ওন কনস্টিটিউশন তৈরি হয় তার আগে পর্যন্ত আমাদের একটা অ্যাক্ট মানা উচিত, না হলে তো পুরো সিস্টেমটা একটা হ্যাপাজেট হয়ে যাবে। তো ততদিন পর্যন্ত আমরা গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1935 এই অ্যাক্টটাকে মানব, কিন্তু যেই মুহূর্তে আমাদের নতুন কনস্টিটিউশন তৈরি হয়ে যাবে তখনই আমরা এই গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1935টাকে বাতিল করে দেব। ওকে, এই অবধি হচ্ছে গিয়ে আমাদের 1947-এর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ওকে, এবার আমরা দেখি যে আমাদের এনফোর্সমেন্ট হয় কনস্টিটিউশনে কি কি। নভেম্বর 26 মানে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে কি হয়, এই ডেটটা পর্যন্ত আমাদের কিছু কনস্টিটিউশন তৈরি হয়। সমস্ত কনস্টিটিউশন তৈরি হয় না, এই যে আমি আর্টিকেলসগুলো লিখেছি এই আর্টিকেলসে এই কটা কনস্টিটিউশনই তৈরি হয়, যেখানে সিটিজেনশিপ, ইলেকশন, এইগুলো পার্লামেন্ট, টেম্পোরারি প্রভিশনস, এগুলো সম্পর্কে যতটুকু তৈরি হয় ততটুকু আমরা 1949-এর 26শে ডিসেম্বরের মধ্যে এনফোর্স করে দিই। বাকি যে মেইন কনস্টিটিউশন এবং সম্পূর্ণ কনস্টিটিউশনের মেইন পার্টটা সেটা আমরা লঞ্চ করি 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এই ডেটটাকে কিন্তু ডেট অফ কমেন্সমেন্ট বলা হয়, মানে আরম্ভ দিবস, নতুন কিছু একটা আরম্ভ তৈরি, মানে নতুন কিছু একটা শুরু হচ্ছে, সেটাকে ওই জন্য আমরা ডেট অফ কমেন্সমেন্ট ডে বলি। আর এই ডেটটাকেও আমরা রিপাবলিক ডে, এটা সবাই হয়তো জানো যে এই ডেটটাকে এবার আমরা রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি। তো এবার আশা করি বোঝা গেল যে এই রিপাবলিক ডে দিনে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে। এই দিনে আমাদের পুরো মেজর পার্ট অফ কনস্টিটিউশনটা কিন্তু এনফোর্স হয়। ওকে, আচ্ছা, এবার আমি বলি যে এই 26শে জানুয়ারি এই ডেটটাই কেন সিলেক্ট করা হয়। 27শে জানুয়ারি বা 24শে জানুয়ারিও তো হতে পারতো। এই 26শে জানুয়ারি পার্টিকুলার এই ডেটটা সিলেক্ট করার পেছনে কিন্তু একটা কারণ ছিল, সেটা হলো আমাদের ডিসেম্বর 1919 খ্রিস্টাব্দে ডিসেম্বরে যখন লাহোর সেশন হয়েছিল তখন এই 26শে জানুয়ারি এই ডেটেই কিন্তু আমরা পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো সেই ডেটটাকে সম্মান জানিয়ে সেই ডেটটাকেই আমাদের একদম প্রথম আরম্ভ দিবস, প্রথম শুরু দিবস হিসাবে, রিপাবলিক ডে হিসাবে নতুন করে আবার রিভলিউট করার জন্যই কিন্তু এই ডেটটাকে দেওয়া হয়। তাই 26শে জানুয়ারি 1950-এ রিপাবলিক ডে হিসাবে সিলেক্ট করা হয়, কারণ 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি এই ডেটেই পূর্ণ স্বরাজ ডে আমরা সেলিব্রেট করেছিলাম। ওকে, আচ্ছা, এই অবধি আমরা কনস্টিটিউশনটা পুরো বুঝলাম, কিভাবে কনস্টিটিউশন তৈরি হয়েছে, এর কি ব্যাপার রয়েছে। এবার মনে রাখবে সব কিছুরই কিন্তু একটা সমালোচনা রয়েছে, সুতরাং আমাদের কনস্টিটিউশনও কিন্তু এখান থেকে বাদ যায় না। কনস্টিটিউশন অ্যাসেম্বলিতেও সমালোচনা রয়েছে, ক্রিটিসিজম রয়েছে। তো এই কী কী ক্রিটিসিজম রয়েছে সেটা এবার আমরা একটু পড়ে নিই। ফার্স্ট যে সমালোচনাটা ছিল সেটা হচ্ছে গিয়ে বলা হয় এটা আমাদের রিপ্রেজেন্টেটিভ বডি নয়। কেন রিপ্রেজেন্টেটিভ বডি নয়? কারণ এখানে যে মেম্বাররা সিলেক্ট হয় সেই মেম্বাররা ইন্ডিয়ার পাবলিকদের ভোটের ভিত্তিতে সিলেক্ট হয় না, যেটা পার্লামেন্টের কিছু নির্দিষ্ট মেম্বার থাকে তারাই এই রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করে, এরা ইন্ডিয়ার পিপলদের সিলেক্ট করা মেম্বার নয়, তাই এটা এখনো পর্যন্ত রিপ্রেজেন্টেটিভ বডি হতে পারেনি। নেক্সট কি বলে যে এটা সভরেন বডি নয়। সভরেন বডি নয় কেন? কারণ ইন্ডিয়া ভারতের একটা নিজস্ব ব্যাপার রয়েছে, তো সেখানে কেন আমরা ব্রিটিশ গভর্নমেন্টের থেকে সব কিছু কপি করব? আমরা একটু আগেই দেখেছি যে আমরা এইমস অ্যান্ড অবজেক্টিভ কপি করেছি, এবং আমরা পরের দিকে দেখবো যে কনস্টিটিউশনটা বেশিরভাগটাই কিন্তু আমাদের কপি করা। ওকে, তো এই জায়গায় তারা বলতে চায় যে এখানে সভরেন বডি তৈরি হচ্ছে না, কারণ আমরা ব্রিটিশ গভর্নমেন্টের বেশ কিছুটা জিনিস কপি করেছি, তো এই জন্য এটা পুরো ইন্ডিয়ান ভারতীয় ব্যাপারটা তৈরি হয়নি। ওকে, আর কি নেক্সট কি বলবো? নেক্সট থার্ডে আমরা বলবো যে এটা খুব টাইম কনজিউমিং। আমরা দেখেছি আমরা প্রথমে একটা ছোট পার্ট জমা দিয়েছি, তারপর আবার 1950-এর 26শে জানুয়ারি আবার একটা পার্ট জমা দিয়েছি। তো যেখানে আমেরিকান কনস্টিটিউশন পুরো 4 মাসে তৈরি হয়ে গেছে, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে এত কেন দেরি হচ্ছে? তো এটা আরেকটা সমালোচনার জায়গা। নেক্সট কি বলবো, যেটা ডমিনেটেড বাই কংগ্রেস, যে এই পুরো জায়গাটায় কংগ্রেস ছাড়া কিন্তু আর কোনো পার্টি আমরা দেখতে পাইনি। তাই এখানে এরকম অ্যাসেম্বলিতে এরকম একটা কথা যে চলতে থাকে যে কংগ্রেস ওয়াজ দ্য ইন্ডিয়া, কংগ্রেসই কিন্তু পুরো ইন্ডিয়াটাকে
মুভ করছে। তো এইটা একটা খুব বড় সমালোচনা। আর কি হয় যে কনস্টিটিউশনের যে ভাষাগুলো এত কমপ্লিকেটেড এবং এর মধ্যে এত পলিটিশিয়ানদের ডমিনিয়েন্স রয়েছে, লয়ারদের ডমিনিয়েন্ট রয়েছে, তো সেইটার জন্য কনস্টিটিউশনটা একটা খিচুড়ি টাইপের হয়ে যাচ্ছে, সেটা সবার পক্ষে বোধগম্য হচ্ছে না, কারণ এত কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ এটা তৈরি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখা যাচ্ছে যে এই কনস্টিটিউশনটা পুরোপুরি ডমিনেটেড বাই হিন্দুস, এটা পুরোপুরি একটা হিন্দুস বডি হিসাবে তৈরি হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে সমালোচনা। তো এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে যদি পারো অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। আর আজকে আমরা টপিক 2টা পুরো শেষ করে দিলাম, মেকিং অফ কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এবার পরের দিন আমরা পড়বো স্যালিয়েন্ট ফিচার অফ কনস্টিটিউশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং পরের দিকে তোমরা আরও ভিডিও চাও, তবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে এই যে পুরো সেশনটা যাচ্ছে তার পিডিএফ বা নোটসগুলো কি করে পাবো। আমি বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, যার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি কেউ ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে না পারো, তাহলে টেলিগ্রাম চ্যানেলটা নিজের মোবাইলে ইনস্টল করবে এবং সেখানে governmentexam.com এইটা পুরো রকম স্পেস না দিয়ে লিখে দেবে। আশা করি জয়েন হয়ে যেতে পারবে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থেকো। দেখা হবে নেক্সট সেশনে। থ্যাংক ইউ।